তো শেরশাহ, এই যে শেরশাহ আমি বললাম, পরবর্তীতে বলবো। শেরশাহ চলে এসেছে, প্রকৃত নাম ফরিদ। বিহারের শাসক বাবর খান লোহানি তাকে শেরশাহ উপাধি দেন। তিনি সাম্রাজ্যের 4টি সরকার বা প্রদেশে বিভক্ত করেন। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাবুলিয়ত ও পাট্টা তিনি চালু করেন, যেটা বর্তমানে কিন্তু চালু থাকছে। রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রার দাম প্রচলন করেন। নিয়মিত ডাক ব্যবস্থা অর্থাৎ কি পোস্টাল ব্যবস্থা তিনি চালু করেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন। সোনারগাঁও থেকে পেশোয়ার, সোনারগাঁও মানে ঢাকা, সোনারগাঁও থেকে পেশোয়ার মানে পাকিস্তান। বর্তমানে যেটা আমাদের যেটা দিল্লি রোড আমরা বলি, দিল্লি রোড, সেইটা কিন্তু গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, মানে কলকাতা থেকে দেশ ভাগের পরে এটা কলকাতা থেকে বর্ধমান দিয়ে যেটা দিল্লি চলে যায়, সেটা কিন্তু এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। প্রবর্তিত কর জরিমানা ও মুহাসিলানা, এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম এটা, এটা সব কটাই, এটাও আমি 4 বলেছিলাম মনে হয়, যাই হোক ভুল মানে বলা হয় যে হয়তো 4টাও না 47 বলে মনে করছে না। সাম্রাজ্যকে 47টা ভাগে কিন্তু ভাগ করছে। যমুনা নদীর তীরে পুরানা কিল্লা যেটাকে বলছে নির্মাণ করে। তার সময় মোহাম্মদ জৈসি পদ্মাবতী রচনা করেন। মোহাম্মদ জৈসি যে পদ্মাবতী, যেটা সিনেমা, মানে জহর ব্রত পালন করছে যে চিতোরের রানী বা রাজকন্যারা, সেটা কিন্তু রচনা করা হচ্ছে কার সময়? এই পদ্মাবতী এর সময়, শেরশাহের সময়। টোডরমল পরে আকবরের মন্ত্রী ও জাতিপথের উদ্ভাবক, রাজস্ব ব্যবস্থার বিশেষ অবদান রেখেছিলেন। মন্ত্রিসভা দেওয়ানি উজিরত অর্থমন্ত্রী, দেওয়ানি রিসালাত বা দেওয়ানি আজ প্রতিরক্ষা মন্ত্রী, দেওয়ানি ইনসা ধর্মমন্ত্রী। সামেল অভিযান 1900 না, এটা 1500, এটা টাইপিং মিস্টেক, 1544 মারোয়ারের রাজপুত্র রাজা মালদেও পরাস্ত করেন, কালিঞ্জর অভিযান, যেটা আমি তোমাদেরকে বললাম, কালিঞ্জ দুর্গ দখল করেন, কিন্তু দুর্ঘটনায় তিনি নিহত হন। এইটা তার জীবনের শেষ অভিযান। এবং কালিঞ্জ দুর্গের মৃত্যুর পরে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় সাসারামে। সাসারাম বিহারে একটা উল্লেখযোগ্য জায়গা। এই সাসারামে তার কবর অবস্থিত, সাসারামে তার দেহ সাহিত্য আছে। খুব সুন্দর একটা টুরিস্ট স্পট সাসারাম, চারিদিকে ঝর্ণা দিয়ে ঘেরা। এরপর আমরা চলে যাব, এর পরবর্তীকালে এরপরে শেরশাহের পরে তার পুত্র রাজা হন, সম্রাট হন, কিন্তু ক্যাপেবল ছিলেন না অতটা। পরবর্তীকালে হুমায়ুন আবার সাম্রাজ্য দখল করেন এবং তারপরে ওই সিঁড়ি থেকে পড়ে মারা যান। তারপরে আকবর রাজা হচ্ছেন 1556 সালে। হুমায়ুনের পুত্র মাতা হামিদা বানু বেগম, জন্ম 1542 সালে। যখন হুমায়ুন ভারত থেকে পার্সিয়া বা ইরানে যাচ্ছিলেন, সেইখানে কি হয়, হিন্দুকুশ পর্বতে এই 1542 সালে আকবরের জন্ম হয়, মোহাম্মদ আকবরের জন্ম হয়। তিনি দাসপ্রথা বিলোপ করেন, যুদ্ধবন্দীদের ইসলাম ধর্মান্তরিত করার প্রথা রদ করেন, হিন্দুদের তীর্থকর ও জিজিয়া কর বিলোপ করেন, গোমাংস নিষিদ্ধ করেন। র্যালফ ফিচ তার রাজসভায় আসেন। তিনি ছিলেন চিস্তি সুফি সাধক মুইনুদ্দিন চিস্তির সমসাময়িক। তিনি ফতেপুর স্বীকৃতি ইবাদতখানা নির্মাণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফতেপুর স্বীকৃতিতে কে ইবাদতখানা নির্মাণ করেন? সেটা হয়ে যাবে আকবর। তার কর্মব্যবস্থা জাপ্তি প্রথা, টোডরমল বন্দোবস্ত, সেটা কে করছে? টোডরমল। মনসবদারি প্রথা চালু করেন। মনসব কথার অর্থ পদমর্যাদা, মানে সেই একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, 5000, 3000 কি 2000 যাই হোক না কেন, ওই রকম সেনা দিয়ে দেওয়া হবে। যার যত কাছে যত সেনা থাকবে সে তার পদমর্যাদা তত বেশি। তো এটা হচ্ছে মনসব। আবুল ফজল আকবরনামা রচনা করেন। সুলিকুল বা পরধর্ম সহিষ্ণু ও দিন ইলাহি দ্বীপধর্ম মতবাদের প্রবর্তক। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিন ইলাহিকে কে প্রবর্তন করেন? সেটা হয়ে যাবে আকবর। রাজপুতদের সঙ্গে মিত্রতার নীতি গ্রহণ করেন, অর্থাৎ রাজপুত যে কন্যা যোধাবাই, ভরমলের কন্যা, আম্বেরের ভরমল, আম্বের ফোর্ট তোমরা নাম শুনেছো, রাজস্থানে অবস্থিত আম্বের ফোর্ট। ওই আম্বের বা আম্বারের রাজকন্যা যোধাবাই, ভারমল বা বিহারিমল, অনেক জায়গায় ভারমল থাকে বা বিহারিমল। ভারমলের কন্যা যোধাবাইকে তিনি বিবাহ করেন। যোধাবাই
একটা সিনেমা আছে ঋত্বিক রোশন এবং ঐশ্বর্য রায়ের, সিনেমাটার নামটা সম্ভবত যোধাবাই, আমার ঠিক মনে পড়ছে না, তোমরা কেউ ওকে দেখে নিতে পারো। আমি দেখেছিলাম অনেকদিন আগে, অনেক পুরনো সিনেমাটা, দেখলে তোমরা কিন্তু এই আকবরের ব্যাপারগুলো, আকবর কেমন ছিল, তারা কীভাবে রাজ্য বিস্তার মানে রাজ্যকে শাসন করতো, যোধাবাই সাথে বিবাহ থেকে শুরু করে যোধাবাই কেমন ছিলেন, এই সমস্তটাই কিন্তু দেখতে পাবে। তো তোমাদেরকে পড়াতে গিয়ে আমার কথাটা মনে পড়লো, আমি কি সিনেমাটা আমি আবার একবার দেখবো, অনেকদিন আগে দেখেছিলাম, মনে পড়ছে না। তো যোধাবাই এই ঋতিক রোশন, তার শাসনকালেই, হ্যাঁ এটা বলি, রাজপুতদের সঙ্গে মিত্রতা নীতি গ্রহণ করার ফলে কি হয়, তাহলে এই যে তাদের সাথে কি যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতে হচ্ছে না, রাজপুতদের সাথে যুদ্ধ বিগ্রহ না হওয়া, তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকা মানে কি মুঘল সাম্রাজ্যেরও উন্নতি, তাদেরও উন্নতি। তারাও দেখেছে যারা মুঘল সম্রাট অনেক সারা ভারতের শাসক, তো তাদের সাথে ঝামেলা যাওয়ার কোনো ব্যাপার নেই, যে যদি বিয়ের প্রস্তাব আসে তাহলে তারাও গ্রহণ করেছে, দুই দিকের মিউচুয়াল ব্যাপার, তাহলে সুসম্পর্ক আত্মীয়তার সম্পর্ক তৈরি হলো, আত্মীয়তার সম্পর্ক তৈরি হলো, যুদ্ধ বিগ্রহ হলো না, তাহলে একে অপরের পরিপূরক হয়ে গেল, এটা ভালোই ছিল। তো সেই নীতি গ্রহণ করেছিলেন এবং যোধাবাইকে বিবাহ করেন। তার শাসনকালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় 1599 সালে। 1579 সালে মাঝহাট ডিগ্রি জারি করেন তার সেনাপতি মান সিং বাংলার 12 ভূঁইয়াদের দমন করেন। বাংলার 12টা জমিদার ছিল খুবই গুরুত্বপূর্ণ, বড় বড়, ঢাকাতে মহিষাদল, মুর্শিদাবাদের ভাবতা থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গাতে ছিল 12টা। তো তারা মুঘল সাম্রাজ্যের বর্ষতাকে স্বীকার করতে চাইছিল না, তো তাদেরকে কিন্তু দমন করেন মানসিং। বাবরের যুদ্ধগুলো দেখো, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সাল, আকবরের প্রতিনিধি বৈরম খাঁ যুদ্ধ নেতৃত্ব দেন। এই যে বৈরম খাঁ আকবরের কি ছিল, অভিভাবক, বৈরম খাঁ হিমুকে পরাস্ত করেন। এই যে একটা আরেকটা কথা বলি, যে হিমু আদিল শাহের হিন্দু সেনাপতি, আদিল শাহ একজন কি মুসলিম, হিমু তার সেনাপতি, তাহলে তিনি কি ছিলেন হিন্দু। তাহলে এই যে তখন হিন্দু মুসলিম বা এই যে তারা এসে উৎপীড়ন করেছে বা কিছু, এইসব ব্যাপারটা কিন্তু সেই সময় ছিল না। তো হিমুকে পরাস্ত করছে, তাহলে হিমু আদিল শাহের সেনাপতি, হিমুর সাথে যুদ্ধ করছে কে, বৈরম খাঁ। তাহলে এই যে ব্যাপারগুলো ছিল, তাহলে সেই সময় হিন্দু মুসলিম কিন্তু শাসকদের মধ্যে বা সবার মধ্যে একটা মিল ভাব ছিল। হিমু ছিলেন মোহাম্মদ আদিল শাহের মন্ত্রী, এই যে বললাম। 1561 সাল মালব দখল করেন। 1564 সাল গন্ডোয়ান অভিযান নেতৃত্বে আসফ খাঁ রানী দুর্গাবতী ও তার পুত্র বীর নারায়ণ যুদ্ধ নিহত হন। এই রানীর পুত্র নারায়ণ, এটা খুবই অল্প বয়স ছিল। 1576 রানা উদয় সিংহের চিত্রদুর্গ কিন্তু তখন দখল করা হচ্ছে। 1572 গুজরাট বিজয়, এই জয়ের পর স্মারক রূপে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। বুলন্দ দরওয়াজার ফটো বা আরও বিভিন্ন যে ফটোগুলো সেগুলো আমাদের দেওয়া আছে। আমি বুলন্দ দরওয়াজার ফটোটা, যখন বুলন্দ দরওয়াজার কথাটা এলো তাহলে আমি এখানে ফটোটা করে দেখিয়ে দিই তোমাদেরকে, তোমরা দেখে থাকবে। কিন্তু আমার তোলা ছিল একটা ফটো, আমি কি দিয়েছি, হ্যাঁ দিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। এটার অনেক বড় হাইট, এই বুলন্দ দরওয়াজাটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ফতেপুর সিক্রিতে যে মসজিদ ছিল, জুম্মা মসজিদ, যেটার ইমাম ছিল আকবর নিজে, ওই জুম্মা মসজিদের এটা কিন্তু গেট, এই সিঁড়ি দিয়ে উঠে গেট দিয়ে তবে ওইখানে জুম্মা মসজিদে প্রবেশ করছে। তো বেশ সুরম্য, দেখতে অনেক ভালো, অনেক উঁচু, ভেতরে মসজিদ। মসজিদের আগে একটা আছে সেলিম চিশতির সমাধি আছে, যে সেলিম চিশতির সমাধি ওই ফতেপুর সিক্রির যে জুম্মা মসজিদ সেখানেই দেওয়া আছে, পুরো মার্বেল দিয়ে, পুরো মার্বেল পাথরে তৈরি। কেন ওখানে দিয়েছে, সেলিম চিশতি জাহাঙ্গীরের জন্মের সময় আকবরকে বলেছিলেন হেঁটে রাজস্থান যেতে, সেখান থেকে হেঁটে আসতে, তো তার সাথে ভালো সম্পর্ক ছিল, সেই জন্য তিনি তার সমাধিটা ওইখানে করেছেন। তো এটা হচ্ছে সেই বুলন্দ দরওয়াজা। এটা কিন্তু গুজরাট বিজয়ের স্মারক রূপে এই বুলন্দ দরওয়াজাটা করেছেন। তাহলে এই গুজরাট জয়ের স্বরূপ তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করছেন। হসলা বুলন্দ রাহে বলে না, সেই বুলন্দ আর কি। 1576 থেকে
74 থেকে 76 বাংলা ও বিহার বিজয়, প্রতিপক্ষ মহারাণা প্রতাপ সিংহ রাজপুত। হলদিঘাটের যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুঘল সেনাপতি মানসিংহ ও আসফ খাঁ রানা প্রতাপ পরাস্ত হন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এবং এটা জীবনের শেষ অভিযান 1601 আশিরগড় দুর্গ দখল করেন। ফতেপুর সিক্রিতে আমি ইবাদতখানা, তারপরে ওই যে যোধাবাই প্যালেস, যেটা 5 মহল, তারপর ওই বীরবলের প্যালেস, ওগুলো সব দেখেছি। আর ওই আকবর যে মানে শুয়ে থাকতেন সেই জায়গাটা অনেকটা উঁচু, সিঁড়ি দিয়ে উঠে তার উপরে বিছানা, সেই পাথরের তৈরি। আর তার পাশে ছিল একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে একটা সেই চৌবাচ্চার মতো বড় সুন্দর পাথরের তৈরি, অনেক বড়, মোটামুটি 10x5 এরকম একটা হবে, একটা চৌবাচ্চার মতো, মানে সেই এরকম ধরনের নৌকার মতো, অনেক উঁচু, মানে আমার হাইটের থেকে উঁচু, 6 ফুট 7 ফুট, মানে আমি দেখতে পাবো না এরকম, মানে উঠে সিঁড়ির মতো করে উঠে তারপরে যেতে হবে আর কি, অনেকটা উঁচু। তো ওইখানে নাকি জল রাখা থাকতো, তো জলটা আসতো কোথা থেকে? কাশ্মীর থেকে। কাশ্মীরের ওই ভেরিনাগ, ডাল লেক ও প্রভৃতি স্থানের জল এনে ওইখানে দেওয়া হতো। ওখানে কী, ওই জলটা আকবর পান করতো, তো কাশ্মীরের ওই জল। আকবরের সভায় নবরত্ন দেখো কে কে ছিল। আবুল ফজল আকবরের ওয়াজির বা প্রধানমন্ত্রী, আকবর নামে রচনা করেন। ফৈজি ঐতিহাসিক লীলাবতী ফার্সিতে অনুবাদন করেন। আকবর তাকে পুত্রদের শিক্ষক হিসেবে নিয়োগ করেন। তানসেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত। এবং আকবরের যে বাস করার যে মানে শয়নকক্ষ ছিল, ওই শয়নকক্ষের সামনেই একটা ছোট লেকের মতো করা, ওই লেকটাকে 4 ভাগে ভাগ করা, এরকম লেকটা এরকম, এইখানে একটা গোল, এইভাবে 4 দিক দিয়ে এইভাবে হেঁটে এখানে পৌঁছানো যাবে, এখানে যাবে, সব পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো। তো মাঝখানে এখানে তানসেন এখানে বসে গান করতেন সন্ধ্যাবেলায়, আর তার সভাসদরা এই চারিদিকে বসে সে গান শুনতো। আর আকবর শয়নকক্ষে এখান থেকে এটা দেখতে পেত, এরকম একটা ব্যাপার, রাজাদের ব্যাপার বিশাল। বীরবল প্রকৃতির নাম মহেশ দাস, আকবর তাকে রাজা উপাধি দেন। এর বাড়ি ছিল গোয়ালিয়র। পরবর্তীকালে যুদ্ধ গিয়ে নিহত হন। টোডরমল আকবরের অর্থমন্ত্রী, আকবর তাকে রাজা ও দেওয়ানি আসফ উপাধি দেন। মানসিংহ হলদিঘাটা যুদ্ধে মুঘল বাহিনী নেতৃত্ব দেন, খুবই গুরুত্বপূর্ণ একজন মনসবদার ছিলেন। আব্দুল রহিম বৈরম খানের পুত্র, আকবর তাকে খানি খান্না উপাধি দেন এবং মুসলমান হয়ে শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। আব্দুল রহিম খানি খানা দিল্লিতে তার আছে, আব্দুল রহিম খানি খানার দিল্লিতে তার সমাধি রয়েছে।